শুভ্র তাড়াতাড়ি আসো, তোমাকে কতবার বললাম তাড়াতাড়ি আসবে, এরপরও কেন তুমি লেট করো প্রতিদিন? আসলে ম্যাডাম, জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম, সেজন্য একটু লেট হয়ে গেছে। চলুন আমরা যাই, মিটিং শুরু হয়ে যাবে। এতক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, এখন আমার জন্য একটু অপেক্ষা করো। আমি ভাবছিলাম তোমার আসতে লেট হবে, সেই জন্যই প্রস্তুতি নেইনি। এখন রেডি, চলো তাড়াতাড়ি বের হতে হবে। আয়াত আজকে শাড়ি পরে এসেছে। শুভ্র খেয়াল করলো কিন্তু কিছু বলল না। আজকে আয়াতকে অনেক সুন্দর লাগছে। আয়াত এবং শুভ্র মিলে চলে গেল একটা হোটেলে। সেখানে মিটিং এর আয়োজন করা হয়েছে। তাদের অফিস থেকে কিছুটা দূরে সেই জায়গাটা। সেখানে পৌঁছানোর পর মিটিং শেষ করলো। মিটিং শেষ করার পর আয়াত শুভ্রের দিকে তাকিয়ে বলল, শুভ্র চলো আমরা একটা জায়গায় যাই, এই জায়গা থেকে একটু দূরে একটা সুন্দর পার্ক আছে, সেখানে আমরা দুজন যাই, একদম নিরিবিলি পরিবেশ। শুভ্র তখন অনেক বেশি অবাক হলো। আয়াত তাকে নিয়ে পার্কে যেতে চাইছে, এর কারণ কি? সে তার কর্মচারী, মালিকের সাথে কিভাবে পার্কে যাবে? তখন সে বলল, ম্যাডাম, আমি আপনার কর্মচারী, আপনি আমাকে নিয়ে পার্কে যাবেন, ব্যাপারটা কিরকম দেখায়, তাই না? আমি কি তোমাকে পার্কে নিয়ে যাচ্ছি প্রেম করার জন্য? আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি আমার সুরক্ষার জন্য। তুমি আমার সুরক্ষার জন্য আমার পাশে থাকবে। এখন আমি একটা পার্কে যেতে চাই, সেখানে যদি কেউ আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমাকে কে বাঁচাবে? এই কথা শোনার পর শুভ্রের মাথায় চিন্তা আসলো। সত্যিই তো, সে কত বোকার মতো প্রশ্ন করে ফেললো। তখন সে আয়াতের দিকে তাকিয়ে বলল, সরি ম্যাডাম, আসলে আমি অনেক কিছু চিন্তা করে ফেলেছিলাম, ভুল হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি আজকাল একটু বেশি চিন্তা করো, এইসব চিন্তা করে কোনো লাভ নেই। আমি তোমাকে ওই কোম্পানির ব্যাপারটাতেও বলেছিলাম, তুমি নিজের কাজ সম্পর্কে চিন্তা করো। সরি ম্যাডাম, আসলে অনেক দিন হয়েছে এখানে চাকরি করছি, এখনকার প্রতি একটা মায়া জন্মে গেছে, এই জন্য এখানে কিছু হয়ে যাবে এটা মেনে নিতে পারি না। প্রতিবাদ করতে শুরু করি, তবে এখন সেটা বাদ দিতে হবে। আচ্ছা, সেটা না হয় পরে বাদ দিবে, এখন তো চলো। এরপর তারা দুজনে চলে গেল সেই পার্কে। পার্কের পরিবেশটা দেখে শুভ্রের মনটা ভালো হয়ে গেল, কারণ অনেক সুন্দর একটা পার্ক, চারিদিকে নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নেই। এটা দেখার পর সে চুপচাপ কিছুক্ষণ প্রকৃতির স্বাদ নিতে লাগলো। অনেকদিন এই প্রকৃতি থেকে দূরে থেকেছে সে। আয়াত তখন মনে মনে নিশানের কথা চিন্তা করছিল। আয়াত নিজের অজান্তেই শুভ্রকে প্রশ্ন করে বসে, আচ্ছা শুভ্র, কাউকে যদি প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলি তাহলে তাকে ভুলে থাকার কোনো উপায় আছে? ম্যাডাম, কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়, এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। ভালোবাসা জিনিসটা কোনোদিনও বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। তবে আপনার ক্ষেত্রে আগে বুঝতে হবে আপনি তাকে ভালোবাসেন নাকি তাকে আপনার ভালো লাগে। যদি আপনি তাকে ভালোবেসে থাকেন তাহলে সেটা একটা বিষয়, আর যদি আপনার ভালো লাগে তাহলে সেটা অন্য আরেকটা বিষয়। আমি বুঝতে পারলাম না, তুমি একটু বুঝিয়ে বলবে তুমি কি বলতে চাইছো? সত্যিকার অর্থে যারা ভালোবাসে তারা কোনোদিন ভালোবাসার কারণ বর্ণনা করতে পারে না, কারণ ভালো লাগার কারণ বলা যায়, ভালোবাসার কারণ বর্ণনা করা অসম্ভব। পাহাড় কেটে হয়তো হাতে নিয়ে আসা সম্ভব, কিন্তু ভালোবাসার কারণ বর্ণনা করা কোনো মানুষের পক্ষে কোনোদিন সম্ভব নয়। যদি কাউকে পছন্দ করার পেছনে তার কোনো বিশেষ কোনো গুণ আপনার চোখে পড়ে তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা ভালো লাগা। সেই গুণটা আপনার ভালো লাগে, কারোর রূপ দেখে আপনি ভালোবাসলেন, তার মানে তার রূপের প্রেমে আপনি পড়েছেন। আপনার ভালো লাগার পেছনে তার রূপ ভূমিকা পালন করেছে, কিন্তু যখন রূপ সীমিত হয়ে যাবে, সে বৃদ্ধ হয়ে যাবে, তার রূপ যৌবন সবকিছু ঝরে পড়ে যাবে, তখন কি হবে? তখন তো সেই গুণগুলো আপনার চোখের সামনে থেকে সরে যাবে, তখন দেখবেন আপনার তাকে ভালো লাগে না, আপনি নতুন কাউকে খুঁজে নিতে মরিয়া হয়ে পড়েছেন। হয়তো আপনার পরিস্থিতি আপনাকে নতুন মানুষের খোঁজ দেবে না, কিন্তু ওই মানুষটার সাথে থাকতে আপনার ভালো লাগবে না, তার সাথে ভালো লাগতে পারবেন না, অশান্তি শুরু হবে। কিন্তু ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটার কারণ বর্ণনা করা যায় না। কাউকে ভালোবাসার জন্য তার মধ্যে কোনো বিশেষ গুণ থাকা প্রয়োজন হয় না, তাকে ভালোবাসার পেছনে তার প্রতিটা জিনিস আপনার ভালো ভালো লাগতে হবে। যে অভ্যাসের কারণে মানুষ তাকে অপছন্দ করে, আপনাকে সেই অভ্যাসটাকেই ভালোবাসতে হবে, কারণ এটা তার অভ্যাস, তাকে মানিয়ে নিতে হলে এগুলো আপনাকে মানিয়ে নিতে হবে। সত্যি শুভ্র, তোমার কথার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে। আমি বুঝতে পারি না তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারো। আমি তো তোমার মতো কথা বলতে পারি না। তুমি বলেছিলে তুমি ঠিক মতো লেখাপড়া করতে পারোনি, কিন্তু তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে তুমি অনেক মেধাবী ছিলে।
ম্যাডাম, এটা বাস্তবতা দেখে বিচার করতে হয়। এটা মেধা দিয়ে বিচার করার বিষয় না। আমি বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছি, সেই জন্য এসব ব্যাপারে জানি। এখন কি এখানে বসে থাকবেন নাকি বাসায় ফিরে যাবেন? আরে কিছুক্ষণ বসে থাকি, এখানে বসে থাকতে ভালো লাগছে। কেন জানি মনে হচ্ছে এখানে বসে থাকলে আমার একটু শান্তি হবে। শুভ্রের মনে তখন প্রশ্ন জাগলো, তাহলে কি আয়াত কাউকে ভালোবেসে ফেলেছে? সে সব চিন্তায় ব্যস্ত। এরপর সাহস করে আয়াতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা ম্যাডাম, আপনি এই কথা কেন জিজ্ঞাসা করলেন? আপনি কি কাউকে ভালোবেসে ফেলেছেন? আয়াত কি উত্তর দেবে বুঝতে পারছে না। তবে সে একজনকে পছন্দ করে, মানে ভালোবাসে। তাকে কিভাবে বলবে? আয়াত তখন নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না আমার ভালোবাসা। সে অনেক ছোট যখন, তখন থেকে তার প্রতি আমার মায়া কাজ করে। সেটা যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে সেটা আমি জানিও না। তবে তাকে ছেড়ে থাকতে আমার অনেক বেশি কষ্ট হয়। তাহলে ম্যাডাম, আপনি তার থেকে দূরে আসলেন কেন? আপনি তার কাছে চলে যান। কাউকে ভালোবাসলে তাকে বলে দিতে হয়, না হলে সে আমাদের জীবন থেকে হারিয়ে যায়। ভালোবাসাটা নিজের মধ্যে লুকিয়ে রাখলে সেটার জন্য নিজেকেই কষ্টই পেতে হয়। যদি আপনি তাকে ভালোবাসার কথা না বলেন তাহলে সে বুঝবে কিভাবে আপনি তাকে ভালোবাসেন? কিন্তু সে তো আমার থেকে অনেক দূরে থাকে। আমি তাকে আমার কাছে নিয়ে আসতে পারবো না। আমি যে ব্যর্থ হয়েছি তাকে পেতে। এখন সে যদি আমার সামনেও আসে, তারপরও তাকে আমি আপন করে নিতে পারবো না। আমার ভেতর কি চলতেছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ম্যাডাম, আপনাকে দেখলে তো এরকম মনে হয় না। আপনাকে দেখলে মনে হয় আপনি জীবন নিয়ে অনেক সন্তুষ্ট। আপনার ভিতরেও যে কষ্ট আছে সেটা আজ বুঝতে পারলাম। তবে আমার মনে হয় আপনি তাকে বলে দিন, সে দূরে থাকলেও আপনার কাছে চলে আসবে। কারণ আপনাকে দেখতে একদম পরীদের মতো। আপনাকে দেখলে কোনো ছেলে অ্যাকসেপ্ট না করে থাকতে পারবে না। আপনি যাকে ভালোবাসবেন সে অনেক ভাগ্যবান হবে। আমি তো সব সময় তোমার সাথে রাগারাগি করি। আমি তো রাগি। কিভাবে বললে যে আমাকে ভালোবাসলে সে ভাগ্যবান হবে? সেটা হয়তো আপনার নিজের ধারণা, কিন্তু আপনি অনেক পরিশ্রমী। আপনার মতো একজন দায়িত্বশীল মানুষকে যে তার জীবনে পাবে, তার জীবন অনেক সুখের হবে। হয়তো আপনার রাগ একটু বেশি, কিন্তু যখন আপনার রাগ কমে যাবে তখন আপনি তার জন্য সবচেয়ে সুন্দর ঠিকানা হবেন। আপনি কি মনে করেন আপনার এসব রাগের কারণে আমরা ভয় পাই? আসলে আমরা আপনার রাগের কারণে ভয় পাই না, শুধুমাত্র আপনাকে সম্মানের কারণে এসব মেনে নেই। তার মানে কি তোমরা আমাকে ভয় পাও না? শুধুমাত্র আমি তোমাকে বস বলি তোমরা এরকম করো? আজকে থেকে তোমাদের সাথে আরো খারাপ ব্যবহার করতে হবে। তোমাদের সাথে মনে হয় বেশি ভালো ব্যবহার করে ফেলছি, তাই না? শুভ্র তখন আবেগের ঠেলায় কি বলছে বুঝে উঠতে পারেনি। এখন যে নিজের উপরে সেটা পড়ে যাচ্ছে এটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। শুভ্র কিছু বলবে তার সুযোগই নেই। আয়াত গিয়ে গাড়িতে উঠে বসলো। শুভ্র পিছন পিছন আয়াতের গাড়ির সামনে দাঁড়ালো। আয়াত তখন তার দিকে গম্ভীর একটা দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার শুভ্র, অফিসের সময় শেষ। আপনি আপনার বাসায় চলে যান। এখন আপনার এখানে কোনো প্রয়োজন নাই। আর আমার গাড়িতে করে ততক্ষণ চলতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার অফিসে কাজকর্ম আছে। কিন্তু অফিসের বাইরে আপনার সাথে আমার এক গাড়িতে চলা সম্ভব না। তাই আপনি আপনার জন্য আলাদা ব্যবস্থা করে নিন। ম্যাডাম, এরকম কিন্তু কথা ছিল না। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি কি এখানে আসতে চাইছিলাম নাকি? তাহলে কেন এখন আমাকে ফেলে চলে যেতে চাইছেন? এখন আমি এখান থেকে কিভাবে যাব? সেটা আপনার ব্যাপার। আপনি যদি হেঁটে যেতে চান তাহলে হেঁটেই চলে যান। কিন্তু আমি আপনাকে নিতে পারবো না আমার গাড়িতে করে। ড্রাইভার, গাড়ির টান দাও। ড্রাইভার তখন গাড়ি নিয়ে চলে গেল। শুভ্র বোকার মতো সেখানে তাকিয়ে থাকলো। তার সাথে এই রকম কিছু হয়ে যাবে সে কল্পনাও করেনি। সে তখন আস্তে আস্তে তার বাসার দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর একটা রিক্সা পেয়ে হাফ ছেড়ে বাঁচলো ও। ওদিকে আয়াত নিজের বাসায় যাওয়ার পর শুধু হাসছে। তার আম্মু এটা দেখার পর বলল, কি হয়েছে আয়াত, এভাবে হাসছিস কেন? আমার বলো না, শুভ্রকে আজকে যা বোকা বানিয়েছি। ওকে নিয়ে গিয়েছিলাম একটা পার্কে মিটিং থেকে আসার পরে। এরপর তাকে সেখানে ফেলে রেখে আমি গাড়ি নিয়ে চলে এসেছি। সেই সময় যদি তার তুমি মুখের অবস্থাটা দেখতে, তুমিও হাসতে। যাই হোক, ছেলেটার সাথে এমন করা একদম ঠিক হয়নি। ছেলেটা কত দায়িত্বশীল, কত পরিশ্রম করে। তুই ছেলেটার সাথে এভাবে মজা করলি। সে যদি এটাকে সিরিয়াস ভাবে নিয়ে নেয়। আচ্ছা, এসব বাদ দাও তো, আমার অনেক খিদে পেয়েছে। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আমি যাই ফ্রেশ হয়ে আসি। আয়াতের আম্মু তখন মেয়ের কাছে আসেন। মেয়ের কপালে চুমু দিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। আয়াত তখন তার মায়ের এইরকম ব্যবহার থেকে কিছুটা অবাক হয়ে গেল। তখন আয়াতের আম্মু বলল, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, কত দায়িত্ব নিতে শিখে গেছে। আমি আমার মেয়েটাকে নিয়ে কত চিন্তায় ছিলাম। আম্মু, সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়।
সময়ের সাথে সাথে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হয়। তুমি কোনো চিন্তা করো না, বাবার সাথে যারা অন্যায় করেছে সবার কাছ থেকে প্রতিশোধ আমি নিব একে একে। আমাকে শুধু একটু সময় দাও। তারা যেভাবে সব সময় আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, ঠিক সেইভাবেই আস্তে আস্তে তাদের কাছ থেকে আমি সব কেড়ে নিব। তুমি শুধু আমার জন্য দোয়া করো, তোমার মেয়ে তোমার সব স্বপ্ন পূর্ণ করবে। হ্যাঁ মা, আমি সবসময় তোর জন্য দোয়া করি, তবে তুই খুব সাবধানে থাকবি। এখন পৃথিবীতে আমার একমাত্র আপনজন তুই। তোকে ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগে না। তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি তো একদম অসহায় হয়ে পড়েছি। আচ্ছা আম্মু, কেন এসব কথা বারবার বলো? তোমার এসব কথা শুনলে আমার কষ্ট হয়। আমার কেন জানি মনে হয় আমি তোমাকে সুখে রাখতে পারছি না। তুমি এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুই যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি রুমের মধ্যে দাঁড়িয়ে হাসতেছি। ছেলেটা একটু অদ্ভুত রকমের, সব সময় কিরকম করে জানি কথা বলে। তার কথাগুলোর মধ্যে একটা লুকানো আবেগ থাকে, তবে সে সব সময় আমার ভালোর জন্যই কথা বলে, এটা আমি জানি। এই জন্যই তাকে আমি অনেক বেশি বিশ্বাস করি। আমি তখন ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে নেমে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা রুমের মধ্যে বসে আছি, কোনো কিছু ভালো লাগছে না। বাবার কথা অনেক বেশি মনে পড়ছে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম। আমার বাবা আমার জন্য কি ছিলেন সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আমার জীবনের সব অনুপ্রেরণা আমি তার কাছ থেকে পেয়েছি। তবে একটা মানুষের বেইমানির কারণে আজ আমাকে সব কিছু হারাতে হয়েছে। আমার বাবাকে আমার বাবার বন্ধু মেরে ফেলেছে। রুমের মধ্যে শুয়ে আছি, তখন বালিশের নিচে থাকা ছবিটা বের করলাম। এই ছবিটা হচ্ছে আমার এক প্রিয় মানুষের, যাকে আমি ছোটবেলায় ভালোবেসে ফেলেছিলাম। আমার বাবা আরিফ চৌধুরী এই শহরের সবচেয়ে নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন, এবং তার সবচেয়ে বিশ্বস্ত এবং কাছের বন্ধু ছিলেন আশরাফ খান। তাদের বন্ধুত্বের কথা সবার মুখে মুখে ছিল, কিন্তু হঠাৎ করে তিনি আমার বাবার সাথে বেইমানি করেন। ছোটবেলায় আমি তাদের বাসায় সব সময় যেতাম। তিনি আমাকে খুব আদর করতেন, তবে সেটা যে অভিনয় তা এখন আমি বুঝতে পারছি। তার একটা ছেলে ছিল, নাম নিশান। অনেক দুষ্টু ছিল। তার কথা আমার এখনো মনে পড়ে। আমার থেকে বয়সে 1 বছরের ছোট। ছেলেটা সব সময় আমার সাথে পড়ে থাকতো। আমিও তাকে আস্তে আস্তে পছন্দ করে ফেলি। তখনও নিশান ভালোবাসা শব্দটার মানে বুঝতো না। ক্লাস 7-এ পড়তাম দুইজন। আমি ইচ্ছে করে 1 বছর অসুস্থতার অভিনয় করে বার্ষিক পরীক্ষা দেইনি, শুধুমাত্র তার সাথে একই ক্লাসে পড়বো বলে। কিন্তু 8-এ ওঠার পর তার বাবা হঠাৎ করে জানালেন ওকে পাঠিয়ে দিবেন আমেরিকাতে, ওনার বড় মেয়ের কাছে। আমার কোনো ভাই বোন নেই, কিন্তু নিশানের বড় একটা বোন ছিল। তার বিয়ে হয়ে গিয়েছিল। নিশানের মা বাবা গেছেন যখন সে ক্লাস 5-এ পড়তো। আশরাফ সাহেব ওনার মেয়ে রিয়ার কাছে পাঠিয়ে দেন নিশানকে। তখন নিশান যেতে চাইছিল না, কান্না করছিল। আমিও তার সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে যেতে দেননি। আর চলে যাব বলেই তো যাওয়া হয় না। তখন কতটা কষ্ট হয়েছিল আমার, সেটা আমি এখনো কল্পনায় অনুভব করতে পারি। এখনো সেই দিনের কথা মনে হলে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। এরপর তার সাথে আমার মাঝে মাঝে এই কথা হতো, কিন্তু তার কাছে কোনো ফোন ছিল না। তার বোনের ফোনে ফোন করতে হতো। এইভাবে দিন চলছিল। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যায়। তাকে ছাড়া আমার দিনগুলো অনেক কষ্টে কাটছিল। তাকে ফোন করলেই আমি বলতাম চলে আসার জন্য। সেও কান্না করতো চলে আসার জন্য, কিন্তু ওর পরিবার ওকে আসতে দিত না। তবে হঠাৎ করে একদিন বাবা অফিসে খুন হয়ে যান। আমার বাবাকে কে বা কারা খুন করেছে সেটা কেউ জানতে পারে না। পুলিশ অনেক খোঁজ করেছে, কিন্তু কাউকে ধরতে পারেনি। আশরাফ সাহেব এসে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও আমরা তাকে দূরে সরিয়ে দিয়েছি। কারণ যেদিন বাবার মৃত্যু হয় সেদিন দুপুরে আমাদের সাথে দেখা করতে আসেন বাবার পুরনো ম্যানেজার। উনি তখন আমাদের বলেছিলেন, ইমরান স্যারের যখন মৃত্যু হয় তখন আমি সেখানে ছিলাম। আমি স্পষ্ট দেখেছি আশরাফ খান স্যারকে খুন করেছেন। তাদের মধ্যে টাকা নিয়ে কিছু সমস্যা হয়েছিল, সেই জন্য আশরাফ খান আমার চোখের সামনে স্যারকে মেরে ফেলেছে। আমাকে হুমকি দিয়ে গেছে যদি আমি সত্যি কথা কাউকে বলি তাহলে আমাকেও মেরে ফেলবে। কি বলছেন আঙ্কেল? এটা কিভাবে সম্ভব? আশরাফ আঙ্কেল বাবাকে কেন মারবেন? আমরা এটা বিশ্বাস করি না। আশরাফ আঙ্কেল বাবাকে অনেক বেশি ভালোবাসেন। তারা দুজন মিলে একটা জমি কিনেছিল আশরাফ সাহেবের অফিসের কাছে, কিন্তু এখন খান সাহেব অস্বীকার করছেন। সেটা নিজে একা কিনেছিলেন বলে দাবি করেন। স্যার তখন কাগজপত্র দেখিয়েছিলেন, কিন্তু সেটা উনি বিশ্বাস না করে স্যারের সাথে ঝগড়া করতে লাগলেন। এক পর্যায়ে রেগে উনি স্যারকে খুন করে ফেলেন। বিশ্বাস না করলে কয়েকদিন অপেক্ষা করুন। ওই জমিতে আশরাফ সাহেব নতুন অফিস বানাবেন, তখনই প্রমাণ হয়ে যাবে আমার কথা সত্যি নাকি মিথ্যা। ওদিকে শুভ্র তখন তার রুমে বসে আছে।
বারবার শুধু আয়াতের কথাই মনে হচ্ছে তার। শুভ্র মেয়েটার মায়ায় আটকে গিয়েছে। শুভ্র এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন অফিসে গিয়ে দেখলো আয়াত অনেক ব্যস্ত। শুভ্র আয়াতের কেবিনের দিকে একবার উকি দিয়ে আবারও নিজের কেবিনে ফিরে আসলো। সবকিছু ঠিকঠাক করে বসতেই মিম তার কেবিনে আসে। শুভ্র ভাইয়া, আমাকে একটা হেল্প করবেন? আমি একটা ফাইলে আটকে গেছি, এটা একটু ক্লিয়ার করে দিবেন? আমি কিছুই বুঝতে পারছি না। দেখি তুমি কোথায় আটকে গেছো, আমার কাছে দাও, আমি তোমাকে হেল্প করছি। যে কোনো সমস্যা হলে আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সহযোগিতা করব। বলে শুভ্র মিমের হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে লাগলো। সবকিছু দেখে যে জায়গায় সমস্যা ছিল সেটা শুভ্র নিজেই সলভ করে দিল। তখন মিম তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। মিম চলে যাবার পর শুভ্র নিজের কাজ শুরু করলো। ঘন্টাখানেক পর হঠাৎ করেই পিয়ন এসে তাকে বলল, শুভ্র স্যার, ম্যাডাম আপনাকে ওনার কেবিনে ডেকেছেন, আপনি তাড়াতাড়ি যান, ম্যাডাম অনেক রেগে। শুভ্র স্যার, ম্যাডাম আপনাকে ওনার কেবিনে ডেকেছেন, আপনি তাড়াতাড়ি যান, ম্যাডাম অনেক রেগে আছেন। এই কথা শোনার পর শুভ্রের কিছুটা ভয় হতে লাগলো। হঠাৎ করে ওই মেয়ের আবার কি সমস্যা হলো? শুভ্র নিজের মাথা চুলকাতে চুলকাতে আয়াতের কেবিনে প্রবেশ করলো। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ম্যাডামের কোনো হেলদোল নেই। আয়াত রোবটের মতো নিচের দিকে তাকিয়ে কাজ করেই যাচ্ছে। শুভ্র কিছু বলতে যাবে তখনই আয়াত হঠাৎই তার দিকে তাকিয়ে বলল, ও শুভ্র সাহেব, আপনি চলে এসেছেন? তা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এটার কি একটু উত্তর দিতে পারবেন যদি আপনার সময় হয় আর কি? শুভ্র আয়াতের এইরকম কথা শুনে বেশ অবাক হলো। এই মেয়ে তো এইরকম কথা বলে না, তাহলে আজ কি হলো? শুভ্র বেশ ভয় নিয়ে আয়াতের দিকে তাকিয়ে বলল, ম্যাম, লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার অফিসের স্টাফ, আপনার যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাকে কেন যেন অফিসে রাখা হয়েছে, এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন, আমি একটু জানতে চাই। আমাকে তো রাখা হয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনাকে যে কোনো কাজে সহযোগিতা করার জন্য আমাকে রাখা হয়েছিল। ও, তাহলে আপনি আমাকে হেল্প করা বাদ দিয়ে কাকে হেল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন? মেয়েদের দেখে চোখ মুখ ঠিক থাকে না, তাই না? ভুলে গেছেন আপনার কেবিনের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? আমি দেখলাম আপনি অফিসের মেয়ে স্টাফদের সাথে ঘন ঘন কথা বলেন, এর কারণ কি? শুভ্র তখন তার এই রকম কথা শুনে কিছুটা কষ্ট পেল, কিন্তু তার প্রতি আয়াতের এই রকম ব্যবহার মনে মনে খুশিও হলো। শুভ্র তখন তাকে বলল, আসলে ম্যাডাম, মিম একটা ফাইলে আটকে গিয়েছিল, সেই জন্য আমি তাকে সহযোগিতা করেছি। অফিসের উন্নতির জন্য তো আমরা একে অন্যকে হেল্প করতেই পারি। তখন আয়াত শুভ্রের দিকে রেগে এগিয়ে আসলো। শুভ্র তার ব্যবহার দেখে চুপ করে দাঁড়িয়ে আছে। আয়াত শুভ্রের সামনে এসে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, অফিসে সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, ম্যানেজার সাহেব আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। তুমি আমাকে সহযোগিতা করার জন্য চাকরি পেয়েছো, কথাটা মাথায় রেখো। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, পরের বার মনে রাখবো, এরকম কাজ আর করব না। বলে শুভ্র নিচের দিকে তাকিয়ে রইল। আয়াতের এমন কথায় শুভ্র ভয় পেয়ে গিয়েছিল। শুভ্রের ছোটবেলার স্বভাব, ভয় পেলে তার মুখ লাল হয়ে যায়, ঘামতে শুরু করে প্রচণ্ড। আয়াত এটা দেখার পর শুভ্রের দিকে তাকিয়ে আছে। এটা নিশানের স্বভাব ছিল, তারও ওই একই অবস্থা হতো ভয় পেলে। আয়াত তখন শুভ্রের দিকে তাকিয়ে আছে। আয়াতকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ্র হাত নাড়ালো। আয়াত হুঁশে ফিরতেই শুভ্রকে বলল, আচ্ছা, তাহলে তুমি যাও, আর বিকেলে অফিস ছুটি হওয়ার আগে আমার সাথে দেখা করবে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাকে। ঠিক আছে ম্যাডাম। বলি শুভ্র সেখান থেকে বের হয়ে আসলো। শুভ্র নিজের কেবিনে এসে চুপচাপ কাজ করতে লাগলো। এই মেয়ের কখন কি হয় তার মাথায় ঢুকে না, এই রেগে যায় তো এই হাসে। শুভ্র কাজ করছিল, তখন রাফি আসলো তার কাছে। রাফি এসে শুভ্রর দিকে তাকিয়ে বলল, স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি, এটা আপনাকে বলার জন্য এসেছি। শুভ্র বুঝতে পারলো ইম্পর্টেন্ট বিষয়। আয়াত যখন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে তাহলে সবকিছু ধরা পড়ে যেতে পারে। শুভ্র তখন রাফিকে নিয়ে ছাদে গেল। এরপর তাকে জিজ্ঞাসা করলো, এবার বলো, কি জানতে পেরেছো? আমার রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো, কেউ যদি সন্দেহ করে তাহলে বিপদে পড়ে যাব। স্যার, অদ্ভুত করা তথ্য হলেও সত্য এটাই, এখনকার যে ম্যানেজার সাহেব আছেন তিনি আমাদের সবকিছু অন্যদের কাছে পাচার করে দিচ্ছেন।
আমাদের অনেক ক্লায়েন্টকে তিনি ইমরান সাহেবের কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছেন। এই কথা শোনার পর শুভ্রের মনে হলো সেই পুরনো ম্যানেজারের কথা, যিনি আয়াতের বাবার পার্সোনাল ম্যানেজার ছিলেন। তার নামই হলো ইমরান। ইমরান সাহেব মাঝে মাঝে এখানে আসেন, তবে এই ম্যানেজার কেন তার কাছে সব কিছু পাঠিয়ে দিচ্ছে? শুভ্র চিন্তিত কণ্ঠে রাফিকে বলল, ম্যানেজার সাহেবের কর্মকাণ্ড আমি অনেকদিন থেকে লক্ষ্য করেছি। তার কাজের মধ্যে ঝামেলা আছে। তুমি একটু তার উপরে নজর রাখবে। সে কি করে, কোথায় যায়, সবকিছু আমাকে এসে জানাবে। ওকে স্যার, আমি ম্যানেজারের সব কিছু দেখে নিব। কিন্তু সাব্বির আমার কাছে কল করেছিল, কালকে নতুন ডিলটা ফাইনাল হয়েছে। এখন তো আপনাকে একবার যেতে হবে অফিসে। এখন এসব সম্ভব না। সাব্বিরকে বলবে সে যেন একা সবকিছু সামলে নেয়। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তুমি ম্যানেজারের উপর ভালো করে নজর রাখবে। আর এখন আমাকে নিচে যেতে হবে। কেউ দেখে ফেললে সন্দেহ করবে আমাদেরকে। বলি শুভ্র নিচে চলে আসলো। নিচে আসার পর কেবিনের মধ্যে বসে চিন্তা করতে শুরু করলো ম্যানেজার কি করতে চাইছে। এই ম্যানেজারের সাথে ইমরান সাহেব কি সম্পর্ক, সেটা শুভ্রকে জানতেই হবে। না হলে ইমরান সাহেব আস্তে আস্তে সব কিছু দখল করে নেবেন। শুভ্র কিছুতেই হিসাব মেলাতে পারছিল না। ইমরান সাহেব নতুন করে কোম্পানি খুলে এতটা উপরে চলে গেল কিভাবে? আয়াতের বাবার মৃত্যুর পর তিনি অফিস করেছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন ম্যানেজারের বেতন তো এত টাকা হওয়া কোনোদিনই সম্ভব নয় যে এত বড় একটা জায়গা কিনে আবার সরকারি ঝামেলা শেষ করে কোম্পানি দাঁড় করাবেন। কিছুতেই কিছু মিল ছিল না। শুভ্র তখন চিন্তায় পড়ে গেল। ইমরান সাহেবের ব্যাপারে সব কিছু জানতে হবে। অফিস ছুটি হওয়ার আগেই শুভ্র চলে গেল আয়াতের সাথে দেখা করতে। তখন আয়াত শুভ্রকে বলল, আমি তোমাকে যে জন্য ডেকেছিলাম সেটা হচ্ছে আমি আশরাফ খান এবং তার কোম্পানিকে শেষ করে দিতে চাই। তুমি আমাকে এমন একটা বুদ্ধি দাও যাতে আমি তাদেরকে শেষ করে দিতে পারি। এই কথা শোনার পর শুভ্রের হাত পা কাঁপতে শুরু করলো। তখন শুভ্র আয়াতের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এটা বন্ধ করুন। কেউ কাউকে হিংসা করে কোনোদিন কিছু করতে পারে না। আপনি আপনার জায়গা থেকে কাজ করছেন, আমরা সবাই পরিশ্রম করছি। একদিন আপনি এমন একটা জায়গায় যাবেন যেটা কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু আপনি কেন অন্যের ব্যবসাকে হিংসা করবেন? তারা আমার চিরশত্রু, তাদেরকে শেষ করে দিতে হবে। না হলে আমি কোনোদিন কিছু করতে পারবো না। তারা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার শান্তি নেই। এই ব্যাপারে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না, কারণ আমি কোনো অন্যায় কাজের সাথে কাউকে জড়িয়ে দিতে পারবো না। আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন, এরপরেও আমি এই কথাটাই বলবো। এরই মধ্যে সেখানে ইমরান সাহেবও ঢুকলেন। শুভ্র বুঝতে পারল কেন আয়াত এই কথা বলেছিল এতক্ষণ। নতুন করে আয়াতকে কোনো বুদ্ধি দিয়ে যাবেন, সেজন্য চলে এসেছেন ইমরান সাহেব। শুভ্র কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমরান সাহেব ভেতরে ঢোকার পর প্রথমে শুভ্রের দিকে তাকালেন। এরপর উনি চেয়ারে বসে আয়াতের সাথে কথা বলতে শুরু করলেন। আয়াতমা, কেমন আছো? আমি তোমার কাজ দেখে অনেক খুশি হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত তাড়াতাড়ি এত বড় ব্যবসা সামলে উঠেছ। ভেবেছিলাম স্যারের মৃত্যুর পর এই অফিসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি নতুন করে সবকিছু শুরু করলে। এটাই অনেক বড় একটা বিষয়। আঙ্কেল, আপনি যদি সহযোগিতা না করতেন তাহলে এটা কোনোদিনও সম্ভব হতো না। আপনার সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলবো না। ওই আশরাফ খান আর তার কোম্পানিকে আমি একদিন শেষ করে দিব। আঙ্কেল, আপনি কি নতুন কোনো প্ল্যান করেছেন? আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। আমি নতুন একটা বুদ্ধি বানিয়েছি, সেটা তোমাকে বলার জন্য এখানে চলে আসলাম। কিন্তু আমি সেটা তোমাকে পার্সোনালি বলতে চাই। তুমি একটু বাইরে যাও তো, শুভ্র। এই কথা শোনার পর আয়াত শুভ্রকে শান্ত হতে বলে। ইমরান সাহেবের দিকে তাকিয়ে বলে, আপনি শুভ্রের সামনেই আমাকে বলতে পারেন আঙ্কেল, কোনো চিন্তা করবেন না। আমার অনেক বিশ্বস্ত লোক। তাহলে শোনো, আশরাফ খানের কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট চালু হয়েছে। আমি যতদূর খবর পেয়েছি সেখানে নতুন করে অনেক প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। এই সবগুলো প্রোডাক্টের ডিজাইন আমি নিয়ে চলে এসেছি। ওখানে আমার লোকজন কাজ করছে। বেশ বড় একটা ব্র্যান্ড ওদের সাথে কন্ট্রাক্ট করেছে। ওরা ওই প্রোডাক্টগুলো বাজারে নিয়ে আসার আগেই ওরকম প্রোডাক্ট আমরা বাজারে নিয়ে আসব। তখন ওই ব্র্যান্ড আশরাফ খানের গলা চেপে ধরবে। এত টাকা ইনভেস্ট করেছে, সব কিছু চলে যাবে। এই কথা শোনার পর শুভ্র ইমরান সাহেবের দিকে তাকিয়ে আছে। আশরাফ খানের কোম্পানিতে এই লোক কাকে বসিয়ে রেখেছে সেটা তো ওকে জানতেই হবে। কিন্তু শুভ্র কোনো কথা বলল না। আয়াত তখন তার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি এখন কি করতে চাইছেন? আমি কি প্রোডাক্ট বানানো শুরু করব নতুন করে, নাকি আপনি শুরু করবেন?
আমি চাইছিলাম আমাদের ওখানে শুরু করতে, কিন্তু টাকা পয়সার সমস্যা আছে। তুমি যদি টাকা দাও তাহলে আমি আমার কোম্পানিতে সেইগুলো তৈরি শুরু করব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি কালকের ভেতরে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। কোনো মতেই যেন তারা আমাদের আগে সেই প্রোডাক্টগুলো বাজারে নিয়ে না আসতে পারে। এরপর ইমরান সাহেব চলে গেলেন। শুভ্র অনেক চিন্তায় পড়ে গেল। কি বলবে আয়াতকে? এখন আয়াতকে বুঝিয়ে কিছুই করতে পারবে না। শুভ্র তখন আয়াতের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। বাসায় এসেই সাব্বিরের কাছে কল করলো। সাব্বির তখন সব শুনে শুভ্রকে বলল, আপনি এসব কি বলছেন স্যার? এরকম কে করবে? আমি অবশ্যই খুঁজে বের করতেছি কারা এই কাজ করছে। আপনি কোনো চিন্তা করবেন না। সাব্বির, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে শেষ করে দাও, না হলে আমাদের উপরেই পরে বিপদ চলে আসবে। স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন, ওরা কিছুই করতে পারবে না। আমি আজকের ভিতরেই ওদেরকে খুঁজে বের করে শেষ করে দিচ্ছি। শুভ্র তখন ফোনটা রেখে দিল। তার অনেক চিন্তা হচ্ছিল কাজটা সাব্বির করতে পারবে কিনা, কিন্তু সাব্বিরের উপরে শুভ্রের বিশ্বাস আছে। পরদিন অফিসে আসতেই শুভ্র আয়াতের কাছে চলে আসলো। আয়াত শুভ্রকে বিভিন্ন জিনিস বোঝাতে শুরু করলো, কিন্তু শুভ্রের মাথায় আজকে কিছুই ঢুকছে না। একটা অস্থির চিন্তা তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। শুভ্র তখন অফিস থেকে ছুটি নিয়ে ইমরান সাহেবের ব্যাপারে খোঁজ নিতে শুরু করলো। তিনি কি করেন, কি করতে চাইছেন এবং কেন এই কাজটা করছেন সেটা শুভ্রকে জানতেই হবে, না হলে পরে আয়াতের উপরে বিপদ আসবে। শুভ্র চায় না আয়াতের উপরে নতুন কোনো বিপদ আসুক। শুভ্র তখন ইমরান সাহেবের অফিসে একজন কর্মচারী রিয়াদকে কিডন্যাপ করে নিয়ে আসলো। তার সাথে আগেও শুভ্রের কথা হয়েছে, তাই তাকে হয়তো বুঝিয়ে শুভ্র সত্যিটা জেনে নিতে পারবে। রিয়াদ অনেক দিন থেকে ইমরান সাহেবের সাথে কাজ করছে। যদি তাকে দিয়ে কোনোভাবে সত্যিটা বলাতে পারে তাহলে তার আর কোনো বাধা থাকবে না। তবে রিয়াদকে ধরে যখন গাড়িতে করে নিয়ে আসছিল তখন হঠাৎ করেই শুভ্রের বাবা তার কাছে কল করলো। শুভ্র এটা দেখার পর বেশ চিন্তায় পড়ে গেল। তার বাবাকে কি বলবে? তার বাবা হয়তো তার উপরে অনেক রেগে আছেন। শুভ্র তার বাবার ফোন ধরতেই তার বাবা বলেন, তোমাকে আমি বলেছিলাম দেশে আসার কথা, কিন্তু তুমি দেশে না এসে এখন কি করছো? তুমি নাকি রিয়ার কাছ থেকে চলে এসেছো। বাবা, বিশ্বাস কর আমি ওখান থেকে চলে এসেছি, কারণ আমার ওখান থেকে ভার্সিটিতে যেতে অনেক সময় লাগে। ক্লাসে টাইমলি উপস্থিত হতে পারি না, তবে কথা দিচ্ছি মাঝে মাঝে গিয়ে তার সাথে দেখা করে আসবো। আমি কোনো কথা শুনতে চাই না। সে তোমাকে নিয়ে অনেক চিন্তায় আছে, তাই তুমি তার ওখানে চলে যাও। দরকার নেই ভালো ভার্সিটিতে পড়ার, যেখানে ছিলে সেটাই অনেক ভালো ভার্সিটি। তাই তোমার ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না। বাবা, আমি নিশ্চিন্তে পড়াশোনা করতে চাই, তোমরা একটু আমাকে শান্তি দাও, আমার আর এসব ভালো লাগছে না। ঠিক আছে, কিন্তু আমি কতদিন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। সাব্বির কি একা সব কিছু সামলাতে পারবে নাকি? তোমাকে কতবার বললাম তোমার বন্ধু এখানে আসে, তুমিও চলে আসো, এসে অফিসের দায়িত্বটা বুঝে নাও। কিন্তু না, তোমার এতে মাথা ব্যথা নেই। একা পরের ছেলেটা আর কতটুকু করবে? তুই কোনো চিন্তা কর না, সাব্বির একা সবকিছু সামলাতে পারবে। ওকে আমি বলে দিয়েছি সবকিছু, আর আমি আগামী বছরই ফিরে আসবো। বলে শুভ্র তার বাবার ফোন রেখে দিল। এরপর রিয়াদকে নিয়ে চলে আসলো একটা বাড়িতে। এখানে নিয়ে আসার পর রিয়াদের সামনে বসলো। কিছুক্ষণ পরে রিয়াদের জ্ঞান আসলো, কারণ শুভ্র তাকে অজ্ঞান করে নিয়ে এসেছে। রিয়া তখন শুভ্রকে দেখে বেশ অবাক হয়ে গেল। শুভ্র তখন বলল, রিয়া, তুমি ভয় পেও না, আমি তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসিনি। তোমাকে যদি বলতাম তুমি আমার সাথে আসো তাহলে তুমি আসতে না, সেই জন্য তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছি। কিন্তু শুভ্র ভাই, তুমি কেন আমাকে এখানে তুলে নিয়ে এসেছো? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে কেন এখানে নিয়ে এসেছো? আমার কি কোনো ভুল হয়েছে? আমি তোমার কাছ থেকে কিছু সত্যি জানার জন্য এখানে এসেছি, তাই তুমি প্লিজ আমাকে সত্যি কথাগুলো বলো, আমি আর থাকতে পারছি না। সত্যি কথা? শুভ্র ভাই, তুমি বলো, আমি জানলে অবশ্যই তোমাকে বলবো, কিন্তু তুমি এরকম করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার অনেক ভয় হচ্ছে। শুভ্র তখন রিয়াদের আরো কাছে এগিয়ে বসলো। এরপর বলল, তুমি আমাকে শুভ্র নামে চিনলেও আমি আসলে শুভ্র নই, নিশান খান। নাম শুনেছো হয়তো, আশরাফ খানের একমাত্র ছেলে। আমি সেই নিশান। আমাকে আমার বাবা ভয় পেয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। যখন বাবার শত্রুরা বারবার বাবাকে এবং আরিফ আঙ্কেলকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছিল, যখন তারা সেটাতে সক্ষম না হয় তারা পরিবারের দিকে হাত বাড়ানোর প্ল্যান করে, আর সেই জন্য বাবা ভয় পেয়ে আমাকে আপুর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমি ফিরে এসেছি গত বছর,
কিন্তু বাবা এই ব্যাপারে কিছুই জানেন না। আমি এখানে এসেছি আয়াতের ভুল ভাঙানোর জন্য। আমার বাবা তার বাবাকে খুন করেছেন এই বিষয়টা ইমরান সাহেব বলেছেন আয়াতের কাছে। রিয়াদ, তুমি আমাকে সত্যি করে বলো, ইমরান সাহেব কি প্ল্যান করেছেন আর এসবের পেছনে ইমরান সাহেবের হাত আছে কিনা? ভাই সত্যি বলছি, আমি এসবের কিছুই জানি না। আমাকে ছেড়ে দিন, আমি এসব কথা আপনাকে বলতে পারবো না। ইমরান সাহেব যদি এই কথাটা জানতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে, তাই প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো, আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি বলে ভেবো না যে আমি তোমাকে খারাপ কিছু করব না। তুমি আমাকে সত্যি কথা বলে দাও, যদি নিজের জীবন বাঁচাতে চাও, যদি এই বন্দুকের গুলি থেকে বাঁচতে চাও তাহলে সত্যি কথা বলে দাও। আমাকে চাইলেই তুমি মারতে পারবে ভাই, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বাস করো, আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। ইমরান সাহেব আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে, আমি আমার পরিবারের মানুষকে হারাতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না রিয়াদ, তোমার পরিবারের কিছুই হবে না। তুমি আর আমি ছাড়া এই কথাটা পৃথিবীর কেউ জানবে না, তাই তুমি আমাকে সব সত্যি কথা বলো। রিয়াদ তখন অনেক ভয় পেয়ে গেছিল। শুভ্র তাকে বোঝালো, তখন সে শান্ত হলো। শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিবেন ভাই, আসলে আমিও এসবের সাথে জড়িত, তবে আমি কাউকে খুন করিনি। আমি জানতাম কে খুন করেছে, কিন্তু টাকার কারণে মুখ বন্ধ করে রেখেছিলাম। তোমার বাবার সাথে সবাই বেইমানি করেছে, যেরকম বেইমানি করেছে আরিফ সাহেবের সাথে। আসলে আরিফ সাহেব এবং তোমার বাবা মিলে এমনভাবে ব্যবসা করছিলেন যার ফলে অন্য কোম্পানিগুলো তাদের হিংসা করত। তারা কোটি কোটি টাকা ইনকাম করেছিলেন। এটা দেখার পর ইমরান সাহেব শান্তিতে থাকতে পারছিলেন না, কারণ তিনি নিজে কিছু একটা করতে চেয়েছিলেন, কিন্তু কিছুই করতে পারছিলেন না টাকার অভাবে। তখন তিনি ছিলেন আরিফ সাহেবের ম্যানেজার এবং আমি সেখানকার সামান্য একজন কর্মচারী। আমি সব জানতাম, সেই জন্য ইমরান সাহেব আমাকে তার সাথে রেখেছিলেন। ইমরান সাহেব মূলত তার কিছু লোকজন দিয়ে তোমার বাবা এবং আরিফ সাহেবকে হুমকি দিতে শুরু করেন। তোমার বাবা ভয় পেয়ে গিয়েছিলেন, সেজন্য তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দেন। কিন্তু আরিফ সাহেবের একটু বেশি সাহস ছিল, তিনি এসব কিছুর তোয়াক্কা করতেন না। তোমার বাবা অনেক বোঝানোর চেষ্টা করেছেন ওনাকে, কিন্তু তিনি কিছুই বুঝতে চাইতেন না। সেজন্য তিনি আয়াত ম্যাডামকেও বিদেশে পাঠাননি। একদিন ইমরান সাহেব অনেক টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যান আরিফ সাহেবের হাতে। আরিফ সাহেব সবার সামনে তাকে বের করে দেওয়ার হুমকি দেন। এর 2 দিন পর আমরা অফিসে কয়েকজন কর্মচারী বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ করে আরিফ সাহেবের রুম থেকে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখতে পাই ইমরান সাহেব আরিফ সাহেবকে মেরে ফেলেছেন। এটা দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায় সবাই। তবে আমাকে রেখে বাকি যে 2 জন কর্মচারী ছিল তাদের 2 জনকে মেরে ফেলেন ইমরান সাহেব এবং আমাকে বলেন তাড়াতাড়ি ওই 2 জন কর্মচারীকে লুকিয়ে ফেলার জন্য। আমাকে অনেক টাকার লোভ দেখানো হয়। আমি সেদিন লোভ সামলাতে পারিনি, সেজন্য টাকাগুলো নিয়ে ওই কর্মচারীদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। এরপর একটা মিথ্যা নাটক সাজানো হয়, যেখানে তোমাদের অফিসের পাশে নতুন একটা প্রজেক্ট ছিল। ইমরান সাহেব সেটাকে ঘুরিয়ে এমন একটা প্ল্যান বানিয়ে ফেলেন যে এটা 2 জন মিলে কিনেছিলেন এবং সেটাতে তোমার বাবা অস্বীকার করতেছেন। সেজন্য তোমার বাবার সাথে তর্ক করতে গিয়ে আরিফ সাহেব খুন হয়েছেন। সেটা আয়াত বিশ্বাস করে ফেলে, কারণ আয়াত অনেক আতঙ্কের মধ্যে ছিল। বাবার মৃত্যুর কারণে তার হিতাহিত জ্ঞান ছিল না। যে যেটা বলেছে সেটাই বিশ্বাস করেছে। যে সন্দেহের তালিকায় ছিল না তাকেও সন্দেহ করেছে। আর ইমরান সাহেব তো এমনভাবে সব প্ল্যান করেছেন যেন তাকে কেউ সন্দেহ না করে। তিনি মাঝখান থেকে এই মামলার সাক্ষী বনে যান যে তিনি সরাসরি খুন করতে দেখেছেন। অফিসে সিসিটিভি ক্যামেরা চেক করলে দেখা যায় মৃত্যুর 10 মিনিট আগে তোমার বাবা বেরিয়ে গিয়েছিলেন আরিফ সাহেবের রুম থেকে। এরপর সিসিটিভি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়। তারা সেটাকেই অস্ত্র বানিয়ে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দেয়, কিন্তু পুলিশ এটা গ্রহণ করে না। তবে আয়াত সেটা বিশ্বাস করে নিয়েছিল এবং সে আশরাফ সাহেবের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এই পরিস্থিতির সুযোগ পেয়ে ইমরান সাহেব আয়াতের পরিবারের বিশ্বস্ত হয়ে ওঠেন। তিনি আয়াত এবং তার মাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকেন। এখন পর্যন্ত তারা বিশ্বাস করে যে ইমরান সাহেব কিছু করেননি, কিন্তু ইমরান সাহেব প্ল্যান করেছেন যখন আয়াত ব্যবসাটা বড় করে ফেলবে তখন তিনি আয়াতকে শেষ করে দিয়ে ওই অফিসটা দখল করে নেবেন।
এই কথা বলে রিয়াদ কান্না করতে শুরু করলো। শুভ্র চুপচাপ রিয়াদের দিকে তাকিয়ে আছে। ছেলেটা ভুল করে ফেলেছে টাকার লোভে পড়ে, সেটা শুভ্র বুঝতে পারছে, কিন্তু শুভ্রের তার প্রতি রাগ হলো। শুভ্র তখন তাকে বলল, রিয়া, তুমি অনেক বড় একটা ভুল করেছো। তুমি অন্যায় কাজে সহযোগিতা করেছো। তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি যদি ভালো পথে ফিরে আসতে চাও তাহলে আমি তোমাকে সুযোগ দিব, কিন্তু যদি বেইমানি করার চেষ্টা করো তাহলে কিন্তু শেষ করে দিব। তুমি কি ভালো পথে ফিরে আসতে চাও? রিয়াদ তখন শুভ্রের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো। সে নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত। শুভ্র তখন তাকে বলল, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ইমরান সাহেব এই ব্যাপারে কিছু জানবে না। আমি তোমার পরিবারের সেফটির নিশ্চয়তা দিলাম। এখন বলো, তুমি যদি ভালো করে ফিরে আসতে চাও তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। হ্যাঁ ভাই, আমি ভালো পথে ফিরে আসতে চাই। আমি আর এভাবে থাকতে চাই না। দিনের পর দিন ইমরান সাহেবের এরকম অত্যাচার আমার আর ভালো লাগতেছে না। একটার পর একটা অন্যায় করে যাচ্ছেন, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। আমার সব কিছু জিম্মি করে রেখেছেন। এখন আমি কিছু করতে চাইলেও আমার পরিবারের কথা বলে আমাকে হুমকি দেয়। ওর সময় শেষ হয়ে এসেছে রিয়াদ। তোমাকে এখন একটা কাজ দিব। এটা যদি ঠিক মতো করতে পারো তাহলে ইমরানকে শেষ করে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। ইমরান আমার অফিসের সব ডিজাইন নকল করে নিয়েছে। সেখানে ইমরানের পাঠানো কারা কারা আছে সেটা তুমি আমাকে বলো। ওদেরকে যদি বের করতে না পারি তাহলে আমার অফিসের সব খবর ইমরানের কাছে চলে আসবে। রিয়াদ তখন তাড়াতাড়ি করে তার ফোনটা বের করে শুভ্রকে দুইটা ফটো দেখালো। এদের মধ্যে একজনকে শুভ্র চিনে। শুভ্র তখন ছবিগুলো পাঠিয়ে দিল সাব্বিরের কাছে। সাব্বির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল। শুভ্র রিয়াদকে বলে দিল কিভাবে কি করতে হবে। এরপর বাসায় এসে রুমের মধ্যে শুয়ে আছে। জানি না বাবা কেমন আছে। কতদিন বাবাকে দেখি না। দেশে আছি কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না, কারণ বাড়িতে গেলে বাবা আর আসতে দিবে না। তবে কালকে আমার জন্মদিন। এই দিনে প্রতিবার আয়াত আমাকে ভিন্নভাবে উইশ করার চেষ্টা করত, কিন্তু এবারের জন্মদিনটা একটু ভিন্ন। এই কয়েক বছর থেকে জন্মদিনগুলো কেমন জানি হয়ে গেছে। আমি তার কাছে আছি কিন্তু তাকে কিছুই বলতে পারছি না। সে আমাকে চিনে না, আমিও তার সামনে নিজের পরিচয় গোপন রেখেছি। রাত তখন 11টা। প্রতিবার রাত 12টার সময় আমি সবার আগে নিশানকে উইশ করতাম। ছোটবেলার সেই অভ্যাস রয়ে গেছে। সে আমার থেকে অনেক দূরে, হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। আমি নিজে একটা কেক বানিয়ে এনেছি নিশানের জন্য। সুন্দর করে সেজে নিশানের ছবির সামনে কেকটা রাখলাম। আমি এখনো নিশানকে ভালোবাসি। আমার বিশ্বাস সে একদিন আমার কাছে ফিরে আসবে। তবে আমি জানি না তাকে কতটুকু আপন করে নিতে পারবো। তার বাবা আমার বাবার সাথে এত বড় একটা বেইমানি করেছে জেনেও তাকে আমি মিস করি। রাত 12টা বেজে গেছে। আমি নিশানের ছবি সামনে রেখে কেক কাটলাম। অনেক ইচ্ছা করছে নিশানকে দেখতে, কিন্তু কই পাবো তাকে? সে দেখতে কেমন হয়েছে সেটাও জানি না। পুরোটা রাত কখনো কান্না, আবার কখনো নিশানের সাথে ছোটবেলায় করা দুষ্টুমির কথা চিন্তা করে হেসে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে অফিসে গেলাম। আজকে কারোর সাথে রাগারাগি করব না, কারণ আজকে আমার মনটা অনেক ভালো। একটু পর শুভ্র আসলো। সে এসে আমার সামনে বসেই বলল, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত খুশি খুশি লাগছে কেন? তুমি কিভাবে আমার মনের কথা বুঝে ফেলো সব সময়? আমি যে আজকে খুশি সেটা তুমি কিভাবে বুঝলে? আরে কি বলেন ম্যাডাম, আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আজকে আপনার মনটা অনেক ভালো। না হলে তো আসার পরে কাজ নিয়ে পড়ে থাকেন। আজকে আসলাম কিন্তু কোনো কথা বলছেন না, শুধু মুচকি মুচকি হাসতেছেন। এর কারণ কি জানতে পারি? তখন আয়াত শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র কোনো কথা বলছে না। আয়াত এইরকম করে তাকিয়ে আছে কেন? তার এইরকম তাকানোতে শুভ্র আরো পাগল হয়ে যাবে। এটা কি সে বুঝতে পারে না? তখন আয়াত বলল, শুভ্র, তোমাকে আমি একটা সত্যি কথা কোনোদিন বলতে পারিনি। আমি না একজনকে অনেক ভালোবাসতাম ছোটবেলা থেকে, কিন্তু সে মাঝখান থেকে আমার কাছ থেকে হারিয়ে গেছে। আজ সেই মানুষটার জন্মদিন। সে হয়তো আমার সামনে নেই, কিন্তু তাকে আমি অনুভব করতে পারি। তার জন্মদিনে আমি কারোর সাথে রাগারাগি করব না, তাই আজকে সবকিছু অফ। শুভ্র তখন আয়াতের এইরকম কথা শুনে মুগ্ধ দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত এখনো তাকে ভালোবাসে। তার জন্মদিন সে এখনো এভাবে পালন করে। শুভ্র তখন আয়াতের দিকে তাকিয়ে বলল, আপনি যাকে ভালোবাসেন সে সত্যিই অনেক ভাগ্যবান। আপনার মতো একজন মানুষ পেয়েছে তার জীবনে। এই কথা শোনার পর আয়াত শুভ্রের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কারণ আয়াত তার ভালোবাসার মানুষটিকে কোনো দিনও পাবে না, কারণ সে আয়াতের থেকে অনেক দূরে চলে গেছে। আয়াতের ধারণা হয়তো নিশান তাকে ভুলে গেছে। আয়াত তখন শুভ্রের দিকে তাকিয়ে বলল, ভাগ্যবান কিনা জানি না,
তবে আমি তাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সারা জীবন তাকে এইভাবেই ভালোবেসে যাব। আমি কোনোদিন বিয়ে করব না, তার জন্যই অপেক্ষা করব। জানি সে আসলেও আমি তাকে একসেপ্ট করতে পারবো না। কেন ম্যাডাম? সে যদি আপনার কাছে ফিরে আসে তাহলে কেন তাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না? আপনি তো তাকে ভালোবাসেন, তাহলে কেন আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? সেসব কথা এখন বলার সময় নয় শুভ্র। তুমি যদি পারো তাহলে আমার সাথে চলো। আমার আজকে একটু ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। এইরকম অফিস আর বাড়ি করতে করতে আমি বিরক্ত। আমি একটু ঘুরতে যেতে চাই। তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ ম্যাডাম, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। আমি তো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু প্লিজ আজকে অন্তত আসার সময় সাথে নিয়ে আসবেন। সেদিন রিকশায় চড়িয়ে ঘোরার শখ মিটিয়ে দিয়েছেন। আয়াত হেসে উঠল। এরপর তারা দুজনে ঘুরতে বের হলো। আয়াত তাকে নিয়ে আয়াতের পছন্দের একটা জায়গায় চলে গেল। এখানে প্রতিবার নিশান আর আয়াত দুজনে আসতো। নিশান তখন অনেক ছোট ছিল। তাদের বাসা থেকে তেমন দূরে নয় এই জায়গাটা। নদীর উপরে একটা সুন্দর ব্রিজ বানানো হয়েছে। ব্রিজের উপরে দাঁড়িয়ে আয়াত জলের দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করেই শুভ্র বলল, আচ্ছা, নদীর পানি যদি শুকিয়ে গিয়ে নিচ থেকে মাটি বের হয়ে আসতো তাহলে কি মানুষ এই ব্রিজ বানাতো? আমার অনেক ইচ্ছা করছে এই নদীর পানিটা শেষ করে দিতে, যাতে মানুষ এই নদীর নিচে দিয়ে হাঁটতে পারে। এতে করে নদীর মনের গভীরতা মানুষ উপলব্ধি করতে পারবে। এই কথা শোনার পর আমি শুভ্রকে ধাক্কা দিয়ে আমার দিকে ফেরালাম, কারণ আমার কেমন জানি অস্থিরতা শুরু হলো। কারণ এইসব আজে বাজে কথা ছোটবেলায় পাগল নিশানটা আমাকে বারবার বলতো। তখন আমি অনেক হাসতাম এই কথা শোনার পর। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুমি এই কথা কিভাবে বললে? শুভ্র আয়াতকে বোঝাতে চাচ্ছিল অনেকভাবেই যে সেই আয়াতের হারিয়ে যাওয়ার নিশান, কিন্তু আয়াতকে সরাসরি বলতে পারছে না। কারণ এখন যদি আয়াত জানতে পারে তাহলে শুভ্রের সাথে আর কোনো সম্পর্কই রাখবে না। শুভ্র তখন তাকে বলল, কিভাবে আবার বলবো? আমার দেখে এমনি বলতে মনে ইচ্ছে হলো, তাই জন্য বললাম। জানো শুভ্র, আমার দুষ্টু নিশানটা এই কথাটা বলতো সবসময় আমার কাছে। আমি তখন অনেক হাসতাম তার এই কথা শোনার পর, কিন্তু এখন তার এই কথাগুলো আমি অনেক বেশি মিস করি। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। এই মুখ দেখে আমি কাটিয়ে দিতে পারবো বছরের পর বছর, কিন্তু তার কাছে এখন আমি আমার নিজের পরিচয় প্রকাশ করতে পারছি না। এটাই সবচেয়ে বড় দুঃখ। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। নদীর তীর ঘেঁষে শাপলা ফুল ফুটেছে। শুভ্র সেটা আনার জন্য নামলো। অনেক কষ্টে একটা ফুল এনে আয়াতের সামনে দাঁড়িয়ে পড়ল। এই নেন ম্যাডাম, এটা আমাদের দেশের জাতীয় ফুল। কত সুন্দর করে পাতার মধ্যে সে বেড়ে ওঠে। আমার অনেক ভালো লাগে এই ফুল। শুভ্রের কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছি। এত মিল কিভাবে? আমি কেন জানি নিশানকে খুঁজে পাচ্ছিলাম তার কথার ভেতরে। আমি নিশানকে যদি ভালো না বাসতাম তাহলে নিশ্চিত শুভ্রকেই বিয়ে করতাম, কিন্তু আমি কোনোদিন নিশানের সাথে বেইমানি করতে পারবো না। আমি তখন শুভ্রের দিকে তাকিয়ে বললাম, জানো শুভ্র, তোমার মধ্যে কেমন জানি আমি নিশানকে খুঁজে পাই। তুমি ঠিক নিশানের মতো। নিশান যেমন মাঝে মাঝে দুষ্টুমি করতো, একরকম অদ্ভুত আচরণ করতো, তুমিও ঠিক সেই রকম। ম্যাডাম, আপনাকে এই মন খারাপ দেখতে অনেক বাজে লাগে। আপনাকে সকালে দেখেছিলাম কত হাসি খুশি। এভাবে থাকবেন সব সময়। আপনি কখনো মন খারাপ করবেন না। একদিন আপনার প্রিয় মানুষ আপনাকে এসে নিয়ে যাবে, এটা আমি বলছি। আয়াত তখন শুভ্রের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, কারণ এটা কখনোই সম্ভব নয়। তার ধারণা নিশান তাকে ভুলে গেছে। যদি মনে থাকতো তাহলে সে এখন বড় হয়ে দেশে ফিরে আসতে পারত। এরপর অনেকক্ষণ শুভ্রের সাথে ঘুরে বেড়ালো আয়াত। কেমন জানি সে শুভ্রের মাঝে নিশানকে খুঁজে পাচ্ছিল। এটাই আয়াতের কাছে অনেক বেশি কিছু। নিশানকে না পাক, তার মতো একজন তো পেয়েছে। আয়াত চায় না তাকে বিয়ে করতে, তবে সে যদি বন্ধু হয়ে আয়াতের পাশে সব সময় থাকে তাহলে আয়াত কিছুটা হলেও মনে শান্তি পাবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা বাসায় ফিরে আসলো। এখন যে করেই হোক নিশানের সব কিছু বলতে হবে আয়াতকে, কিন্তু এর আগে ইমরান সাহেবের বিরুদ্ধে তার উপযুক্ত প্রমাণ রেডি করতে হবে। যদি উপযুক্ত প্রমাণ না দেখাতে পারে তাহলে আয়াত তাকে বিশ্বাস করবে না। নিশান চায় না আয়াত তাকে অবিশ্বাস করুক। তখন নিশান রিয়াদের কাছে কল করে সব কিছু জেনে নিল। তখন যে করেই হোক ইমরান সাহেবকে এমন বড় একটা লসের মধ্যে ফেলতে হবে যে এই লসের মধ্যে পড়ার পর সে সব কিছু হারিয়ে ফেলবে। এরপর আয়াতের উপরে আক্রমণ করার চেষ্টা করবে।
যখন আয়াতের উপরে আক্রমণ করার চেষ্টা করবে তখন আয়াত সব সত্যি জানতে পারবে। এই জন্য নিশান সাব্বিরকেও বলে দিল কি করতে হবে। সেও রেডি হয়ে কাজ করার জন্য। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। ইমরান সাহেব নিশানের অফিসের ডিজাইন দেখে দেখে কয়েকটা প্রোডাক্ট বানালো। শুধু আয়াত টাকা দিয়েছে তা নয়, যখন প্রথমবার ওই কোম্পানির ডিজাইন চুরি করে তারা ব্যবসায় লাভ করেন, এরপর থেকে ইমরান সাহেব আয়াতকে না জানিয়ে নিজেই কাজ শুরু করে দেন, যাতে লাভের ভাগ আয়াতের কোম্পানিকে দিতে না হয়। কিন্তু সেগুলো তেমন একটা বিক্রি হলো না। তবে নিশান আসল অ্যাটাকের অপেক্ষায় ছিল। তিনি একের পর এক প্রোডাক্ট বানিয়েই যাচ্ছেন আয়াতকে না জানিয়ে। তবে সেই জায়গায় এসেই নিশান তাকে অ্যাটাক করলো। নিশান তার কোম্পানির যে প্রোডাক্টগুলো বানাচ্ছিল তার মধ্যে সবচেয়ে কম দামি যেটা ছিল ওটাই তার সামনে প্রকাশ করেছেন, আর বাকিগুলো ছিল একটা সাজানো নাটক। কারণ নিশান জানতো ইমরান সাহেব তার কোম্পানির ডিজাইন কপি করবেনই। তাই নিশান আসল প্রোডাক্টগুলো লুকিয়ে রেখে কিছু কপি প্রোডাক্ট ডিজাইন করে বের করলো, আর ইমরান সাহেব তার পাতা ফাঁদেই পা দিল। তিনি প্রথমবার লাভ করে, লাভের কারণে দ্বিতীয়বার একই প্রোডাক্ট বানালেন। আর এই সময়ে নিশান তার কোম্পানির মেইন প্রোডাক্টগুলো বাজারে আনলো। যখনই বাজারে এই মাল আসলো তখনই ইমরান সাহেবের প্রোডাক্টগুলো মূল্যহীন হয়ে পড়ল। কারণ নিশানের এত কম দামে এত ভালো প্রোডাক্ট দিচ্ছিল যেগুলো কেউ কল্পনাও করতে পারে না। ইমরান সাহেব দিশেহারা হয়ে পড়ল। কি করবেন তিনি? তখন তিনি রিয়াদের সাথে প্ল্যান করতে বসলেন। তিনি জানতেন না যে রিয়াদ নিশানের সাথে দেখা করেছে। তিনি রিয়াদের সাথে প্ল্যান করতে বসে রিয়াদকে বলেন, রিয়াদ, আমার কোম্পানির অনেক টাকা লস হয়ে গেছে। এখন যে করেই হোক সেই টাকাটা তুলতে হবে। এখন এই সময় আয়াতকে শেষ করে দিতে হবে। অনেকদিন থেকে আমি আয়াতের পেছনে লেগেছিলাম। সেটা ঠিক, কিন্তু স্যার আমরা কিভাবে আয়াতকে শেষ করব? সে তো এখন ধরা ছোঁয়ার বাইরে। ব্যবসার সব কিছু এখন সে নিজেও বুঝে। এখন থেকে এভাবে শেষ করে দেওয়াটা সম্ভব নয়। আমি তার ব্যবসা ধ্বংস করে দেওয়ার কথা বলছি না, আমি তাকে ধ্বংস করে দেওয়ার কথা বলছি। তাকে শেষ করে দিলে তার ব্যবসা এমনিতেই আমার কাছে চলে আসবে। আমি সব কিছু দখল করে নিব। কারণ আয়াতের আর কোনো আত্মীয় স্বজন বলতে শুধু তার মা আছে, আর তার মা এগুলো কোনোদিন সামলাতে পারবেন না। কিন্তু এর আগে আমাকে আয়াতকে শেষ করতে হবে। আর আয়াতকে শেষ করার জন্য সবচেয়ে ভালো দিন হচ্ছে আয়াতের বাবার মৃত্যুর দিন। যেদিন আমি আরিফ সাহেবকে মেরে ফেলেছিলাম সেদিন থেকে আয়াত তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করে। ওই দিন সে তার বাবার কবরের পাশে যায় তার মাকে নিয়ে। সেখান থেকেই আমরা আয়াতকে কিডন্যাপ করে নিয়ে এসে মেরে ফেলব। কিন্তু স্যার ওখানে মেরে ফেলে দিলে কি সমস্যা? এভাবে নিয়ে এসে মেরে ফেলার কারণ কি? যদি ওখানে শেষ করতে যায় আর মানুষ দেখে ফেলে তাহলে আরও একটা ঝামেলা হবে। আমি চাই না কেউ দেখুক। আমি তাকে নদীর ধারে যে পুরনো বাড়ি আছে ওখানে এনে শেষ করে দিব। ওকে স্যার, তাহলে আমি রেডি হয়ে যাচ্ছি। ওর কোম্পানিটা যদি আমাদের দখলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমরা অনেক টাকার মালিক হয়ে যাব রাতারাতি। হ্যাঁ রিয়াদ, এই কাজটা তোমাকেই করতে হবে। আমি ওর সাথে থাকবো, চিন্তা করো না। আমাদের কোনোদিন কোনো কষ্ট করে ইনকাম করতে হয়নি। আরিফ সাহেবকে মেরে এই জায়গায় এসেছে, এখন তার মেয়েকে মেরে ফেলে আরও ওপরের জায়গায় চলে যাব। ওকে স্যার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি ওকে ওই দিনই তুলে নিয়ে আসব। ইমরান সাহেব একদম নিশ্চিন্ত হয়ে পড়েছিলেন তার কাজ হয়ে যাবে এটা ভেবে। এদিকে রিয়াদ তখন নিশানের সাথে দেখা করলো। রিয়াদ নিশানের সাথে দেখা করে বলল, ভাই এটাই সুযোগ, তোমাকে কিছু একটা করতে হবে। হায়াতকে তারা তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার প্ল্যান করেছে। এখান থেকে ইমরানকে শেষ করে দিতে হবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না রিয়াদ, আমি সব ব্যবস্থা করে নিব। আয়াতকে তারা কিছুই করতে পারবে না। তুমি শুধু সময় মতো আমাকে সবকিছু জানিয়ে দিবে, আর তুমি যেরকম বলেছো সেটা সেরকমই করবে। ওকে কিডন্যাপ করে নিবে। কিন্তু ভাই আমার অনেক ভয় করছে, যদি ওখানে নিয়ে যাওয়ার পরেই আয়াতকে তারা মেরে ফেলে তাহলে কি হবে? তুমি ইমরানকে চেনো না, মুহূর্তের মধ্যেই তার মতামত পাল্টে যেতে পারে। লাইফে রিস্ক না নিলে কোনো কিছুই হয় না, তাই আমাদেরকেও রিস্ক নিতে হবে। তুমি তোমার কাজটা করে যাও, এই দিকটা আমি দেখতেছি। রিয়াদ তখন নিশানের কাছ থেকে চলে গেল। এদিকে নিশানের মনে মনে কিছুটা ভয় হতে শুরু করলো। কি হবে কেউ জানে না। নিশান তখন রাফি আর সাব্বিরের সাথে মিলে প্ল্যান করে ফেললো। এদিকে আয়াতের সাথে ছদ্মবেশী নিশানের অর্থাৎ শুভ্রের প্রতিদিনই দেখা হচ্ছে। আয়াত আগের থেকে কেমন জানি পাল্টে গেছে। আগে আয়াত মাঝে মাঝেই শুভ্রের ওপরে রাগ করলেও এখন একদমই সেটা করে না। রুমের মধ্যে শুয়ে আছি, এমন সময় আপু কল করলেন। এটা দেখার পর আমি বেশ অবাক হয়ে গেলাম। ফোন ধরতেই আপু বলল, নিশান তুই কোথায়? আমি কালকে দেশে যাব তোর দুলাভাইকে নিয়ে।
তুই যেতে চাইলে বল, আমি তোর জন্য টিকিট করতেছি। আর যদি না যেতে চাস তাহলে থাক, তবে কালকে তুই মনে করি একবার আমার বাসায় আসবি। এই কথা শোনার পর তো আমার মাথায় বাজ পড়লো। আমি এখন কি বলবো তাকে? সব ভেবেচিন্তে তাকে সত্যিটা বলে দিলাম। এটা শোনার পর আপু কিছুটা রাগ করলেও পরে তাকে সবকিছু বুঝিয়ে বললাম। তখন সে বলল, আমি কোনো কথা শুনতে চাই না। কালকে আমি দেশে আসছি। কালকে দেশে আসার পরে আব্বুর সাথে দেখা করতে আমরা দুজনেই একসাথে যাব। মানুষটা একা আছে, তুই এতদিন থেকে দেশে আছিস, একটা বার গিয়ে দেখা করতে পারি না? তুই এতটা খারাপ কি করে হতে পারি? তুই কালকে মনে করে আসবি। আমিও মনে মনে ভাবলাম বাবার সাথে দেখা করা দরকার, সেই জন্য আপুকে বলে দিলাম যাব। কিন্তু এখন আয়াতের কাছ থেকে ছুটি নিতে হবে, সেই জন্য তার বাসায় চলে গেলাম। গিয়ে তার সাথে দেখা করে বললাম, ম্যাডাম আমার 2 দিনের ছুটি প্রয়োজন, আমাকে একটা জায়গায় যেতে হবে, আমাকে প্লিজ 2টা দিনের ছুটি দিন। আয়াত এই কথা শোনার পর কিছুটা অবাক হলো, কারণ শুভ্র সাধারণত ছুটি নেয় না। আর শুভ্রের কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে এটা তাকে জানতে হবে। সেজন্য আয়াত বলল, আগে বলো কি কাজ, এরপর তোমাকে ছুটি দিব। আসলে ম্যাডাম আমার পার্সোনাল কিছু কাজ আছে, আমি আসার পর আপনাকে সব বলবো, কিন্তু এখন আমাকে দয়া করে 2টা দিনের ছুটি দিন। আয়াত আর আপত্তি করলো না। নিশান অনেক কারণ কালকে বাবার সাথে দেখা করবে। তার 2 ভাই বোন মিলে তাদের বাবাকে সারপ্রাইজ দেবে। পরদিন দুপুরবেলা নিশানের বোন রিয়া বাংলাদেশে চলে আসলো। নিশান তার আপু আর দুলাভাইকে রিসিভ করে চলে গেল তাদের বাসায়। বাসায় যাওয়ার পর কলিং বেল বাজতে রহিম চাচা দরজা খুলে দিয়ে চিৎকার করে উঠে বললেন, বড় সাহেব বলে। ওনার চিৎকার শুনে নিশানের বাবা দৌড়ে নিচে আসলেন। নিশান আর রিয়াকে একসাথে দেখে তাদের বাবা কিছুক্ষণ স্থির হয়ে তাদের দিকে তাকিয়ে থাকেন। এরপর তারা 2 ভাই বোন এগিয়ে গিয়ে তাদের বাবাকে জড়িয়ে ধরল। নিশান তার বাবার চোখে জীবনে প্রথমবার জল দেখতে পেল। কান্না করছো কেন বাবা? আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি আর তুমি কান্না করছো? আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ এটা। আমি ভাবতেও পারিনি আমার ছেলে মেয়েকে আমি একসাথে আবার দেখব। ভেবেছিলাম হয়তো মরে যাব তোমাদের না দেখে, কিন্তু আল্লাহ আমাকে দেখিয়েছে। এটাই আমার কাছে অনেক বেশি কিছু। এখন থেকে প্রতিদিনই দেখতে পাবে, কারণ আমরা আর ওই দেশে থাকবো না। দুলাভাই চলে এসেছে একেবারে, সাথে আমিও চলে এসেছি। এখন থেকে এখানেই থাকবো। তবে বাবা, আমি তোমার সাথে একটু মিথ্যা বলেছি, এটা তোমাকে না জানিয়ে অনেক অন্যায় করেছি। নিশানের বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। নিশান তখন আস্তে আস্তে তার বাবাকে সব খুলে বলল। সব শুনে উনি রাগ করার বদলে নিশানকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম আমার ছেলে এরকমই একটা কাজ করবে। এখন সব চিন্তা বাদ দিয়ে আগে আয়াতকে বাঁচাতে হবে। মেয়েটা কিছুই বুঝতে পারছে না, আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছে। বাবা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তাকে উদ্ধার করে নিয়ে আসবো। বাবা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এতদিন পর বাবা বুকে মাথা রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। বাবা তখন আমার গালে হাত দিয়ে বললেন, আমার ছোট নিশান আজ কত বড় হয়ে গেছে, সে এখন নিজে দায়িত্ব নিতে শিখে গেছে। তোর মা যদি এখন বেঁচে থাকতেন তাহলে কতটা খুশি হতেন তোকে এই অবস্থায় দেখে। আচ্ছা বাবা, তুমি এরকম করো কেন? তুমি এরকম একটা আনন্দের মুহূর্তে ভাইয়ের মন খারাপ করে দিলে। ভাই কতটা খুশি হয়ে কাজগুলো করছিল, কিন্তু তুমিও না। কি করবো রে মা, তোর মায়ের কথা মনে পড়ে যায়। আমাকে তোর মা সব সময় বলতো আমাদের নিশান অনেক বড় হবে একদিন, এবং আজ আমাদের নিশান বড় হয়েছে, কিন্তু মানুষটা দেখে যেতে পারলো না। এরপর বাবার সাথে 2 দিন অনেক আনন্দে কাটালাম, অনেক ভালো লাগছিল এই 2 দিন। আজ আমাকে যেতে হবে, কারণ কালকে আঙ্কেলের মৃত্যুবার্ষিকী। কালকে ওরা আয়াতকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি সব প্রস্তুতি নিয়ে নিলাম। রাফি এবং সাব্বির পুলিশ অফিসারকেও জানিয়ে দিয়েছে সবকিছু। বাবাকে বলে দিয়েছি সময় মতো প্রস্তুত থাকার জন্য। এদিকে আমার মাথা খারাপ হয়ে গেছে। সবার সাথে অনেক রাগারাগি করলাম আজ অফিসে, কারণ কালকে বাবার মৃত্যুবার্ষিকী। আজকে আমাকে এত কাজ করতে হচ্ছে। 2 দিন শুভ্র না থাকার কারণে এলোমেলো হয়ে গেছে সবকিছু। ছেলেটাকে জানি কি করছে এই অফিসের ভেতরে। সে না থাকলে অফিসটা খালি খালি মনে হয়। অফিসের কেউ ঠিক মতো কাজ করে না। আজ তো তার আসার কথা, কিন্তু সে আসছে না কেন? একটু পরে দেখলাম শুভ্র অফিসে এসেছে। তাকে দেখে কিছুটা শান্তি পেলাম। সে কেবিনে আসতেই তাকে বললাম, শুভ্র কালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি কালকে আসতে পারবো না, তুমি একটু অফিসটা সামলে নেবে, আর সন্ধ্যার সময় আমাদের
বাসায় চলে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছু দেখতেছি। এর পরপরই আয়াত বেরিয়ে গেল। এদিকে নিশান তার দুই বন্ধুর সাথে কথা বলে আরও একবার কনফার্ম হয়ে নিল সব কিছু ঠিক আছে কিনা। পরদিন সকাল হতেই আয়াত তার আম্মুকে নিয়ে বেরিয়ে পড়ল তার বাবার কবরের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর আয়াত বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। সময়ের সাথে সাথে সে কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আগে প্রায় এখানে আসতো, কিন্তু এখন বছরে 2বারের বেশি আসা হয় না। এই জায়গায় আসলে নিজেকে কেমন জানি অপরাধী মনে হয় তার। আয়াত আর তার আম্মু দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন আয়াতের মুখ চেপে ধরল। আয়াত কিছু বুঝে ওঠার আগেই সামনে সবকিছু অন্ধকার দেখল। এদিকে আমরা রিয়াদের কাছ থেকে সবকিছু জানতে পারলাম, তারা বেরিয়ে পড়েছে। তাদেরকে ফলো করে আমরা পিছনে যাচ্ছিলাম। যেতে যেতে চলে গেলাম নদীর পাশে পুরনো একটা বাড়িতে। তাদের দুজনকে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমরা ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম, ভিতরে সময় মতো ঢুকবো। আয়াত আগে জানতে পারুক সত্যিটা, এরপর আমরা ভিতরে ঢুকবো। এদিকে চোখের উপরে পানির ফোঁটা পড়তেই আয়াত চোখ খুলল। সামনে তাকাতেই দেখলো ইমরান সাহেব বসে আছেন। আশেপাশে তাকিয়ে দেখলো অনেক লোকজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আয়াত পাশে তাকাতেই দেখলো তার আম্মুকেও বেঁধে রাখা হয়েছে। ইমরান সাহেব তখন আয়াতের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। তার হাসিটা অনেক ভয়ঙ্কর ছিল। আয়াতের কিছু মাথায় ঢুকছে না। তখন তিনি একটা কাগজ আয়াতের দিকে এগিয়ে দিয়ে বললেন, এখানে স্পষ্ট করে লেখা আছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সহ তোদের যত সম্পত্তি আছে সবকিছু তোরা স্বেচ্ছায় আমার নামে লিখে দিচ্ছিস। এখানে একটা সাইন করে দিবি, এরপর তোদের মুক্তি এই পৃথিবী থেকে। আয়াত তখন ইমরান সাহেবকে দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন আমার সব কিছু আপনার নামে লিখে দেব? আপনি কেন এরকম করছেন? আর আমাকে এখানে বেঁধে নিয়ে এসে এসব ঝামেলা করার মানে কি? এখনো বুঝতে পারছিস না? তোর বাবাকে আমি মেরেছিলাম, তোর সাথে এতদিন থেকে অভিনয় করছিলাম তোর সবকিছু কেড়ে নেওয়ার জন্য। তোর বাবাকে মেরে আমি নতুন করে কোম্পানি শুরু করেছি, কিন্তু এখন আমার কোম্পানির অবস্থা ভালো না। আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম কোন দিন তুই তোর কোম্পানিটা বড় একটা পর্যায়ে নিয়ে যাবি, এরপর আমি তোকে শেষ করে দিয়ে সবকিছু আমার দখলে নিয়ে আসবো। আজ সেই দিনটা চলে এসেছে, এখন সবকিছু আমার হয়ে যাবে। তুই লক্ষ্মীর মতো এই ব্যাপারে সাইন করে দিবি এখনই। এই কথা শোনার পর আয়াত ইমরান সাহেবের দিকে করুণ চোখে তাকালো। এই মানুষটাকে সে বাবার মতো ভেবে এতটা বিশ্বাস করেছিল। এই মানুষটা কি বিশ্বাস করে সে আশরাফ আঙ্কেলের এত বড় অপমান করলো? আয়াত তখন ইমরান সাহেবের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কেন করলে এটা? কেন আমার বাবাকে মেরে ফেললে? আর এখন কেন আমার সামনে এরকম অভিনয় করছো? আমার টাকার প্রয়োজন। তোর বাবাকে আমি বারবার বলেছি টাকা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে টাকা দেয়নি। এরপর আমি চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম। তখন আমাকে সবার সামনে অনেক অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নিতেই আমি তোর বাবাকে মেরে ফেলেছি। এখন তুই এটাই চুপচাপ সাইন করে দিবি, নাহলে তোকেও শেষ করে দিব। কোনোদিনও না, আমি এটা কোনোদিন তোকে দেব না। তোকে আমি শেষ করে দিব। সাহস থাকলে তুই একবার আমার হাত খুলে দে। এই কথা বলা মাত্রই ইমরান আয়াতকে মারতে শুরু করলো। আয়াত চুপচাপ সহ্য করে যাচ্ছিল সবকিছু। এটাই মনে হয় তার প্রাপ্য ছিল। সে ভুল মানুষকে বিশ্বাস করেছিল, সৎ একজন মানুষকে ভুল ভেবেছিল। আয়াত আশরাফ সাহেবকে অনেক অপমান করেছে। এর মধ্যে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, আয়াতের সামনে থাকা ইমরান সাহেবের অনেক লোক মাটিতে পড়ে গেল। এটা দেখার পর ইমরানের পিছনের দিকে তাকিয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। আয়াতও তখন তার দিকে তাকিয়ে আছে। শুভ্র এখানে কিভাবে আসলো? তখন ইমরান সাহেব রেগে বললেন, শুভ্র তুই এখানে? তাহলে তুই এই জায়গাটার ব্যাপারেও জেনে গেছিস? তোকেও মরে যেতে হবে। আজ এই মেয়েটাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তুইও বাঁচাতে পারবি না, তুইও মরবি। ইমরান সাবধানে কথা বল। আমি শুভ্র নই, আমি নিশান। এতদিন থেকে তোর সাথে অভিনয় করছিলাম তোকে ধরার জন্য। তোর জন্য আমি আজ এখানে এসেছি। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার ভালোবাসার মানুষের সাথে বেইমানি করেছিস। আমার বাবাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছিস। আমার বাবা কতটা কষ্ট পেয়েছে সেটা কি তুই জানিস? এই কথা শোনার পর আয়াত যেন আকাশ থেকে পড়ল। সে এতদিন থেকে তার নিশানের কাছ থেকে চিনতেও পারল না কিভাবে সে এত বড় ভুল করলো। আয়াত তখন নিশানের দিকে তাকিয়ে কান্না করে দিয়েছে। নিশান তখন তাদেরকে মারতে শুরু করলো। সাথে সাথে রাফি এবং আরও একটা ছেলে পুলিশ নিয়ে সেখানে চলে এসেছে। ইমরান সাহেব হঠাৎ করেই আয়াতকে গুলি করতে যাবেন, তখনই আয়াতের পাশে দাঁড়িয়ে থাকা ইমরান সাহেবের ম্যানেজার রিয়াদ ইমরান সাহেবের মাথায় গুলি করে দেয়।
ইমরান সাহেব সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে ছটফট করতে লাগেন। তখন রিয়াদ ইমরান সাহেবের সামনে গিয়ে পড়ল। তোর কারণে আমাকে অন্যায় হতে হয়েছে। তুই আমাকে টাকার লোভ দেখিয়ে এই অন্যায় পথে নিয়ে এসেছিস। আরিফ সাহেবকে মেরে ফেলতে তোকে সহযোগিতা করে আমি অনেক বড় অন্যায় করেছিলাম। আজ তোকে মেরে ফেলে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করলাম। তোর মতো যত লোক এই পৃথিবীতে বেইমানি করবে সবাইকে এভাবেই মরতে হবে। পুলিশ তখন একে একে সবাইকে অ্যারেস্ট করে নিল। আয়াত নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান তখন আয়াতের কাছে এসে আয়াতের হাত খুলে দিল। হাত খুলে দিতেই আয়াত নিশানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এটা দেখার পর নিশান আয়াতকে বলল, আয়াত, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। কোনোদিন কাউকে না জেনে অবিশ্বাস করবে না। যারা তোমার আপনজন, একদম কাছের মানুষ, তারা তোমার সাথে সহজে বেইমানি করবে না। টাকার জন্য যারা সম্পর্ক রাখে তারা সহজেই বেইমানি করে ফেলতে পারে। আমার বাবা তোমার বাবাকে সত্যিই বন্ধু হিসেবে ভালোবাসতেন এবং আমার বাবা কোনোদিন তোমার বাবার সাথে বেইমানি করেননি। তাই তুমি আমার বাবাকে ভুল বুঝে অনেক বড় একটা অন্যায় করেছো। আর আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমার বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। যদি আমি দেশে থাকতাম তাহলে আমাকেও মেরে ফেলা হতো। এরপরেও আমি তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি। সেই জন্য আমি দেশে আসার পর যখনই এসব জানতে পারি তখনই তোমার অফিসে চাকরির জন্য চলে যাই। তোমার সামনে ছদ্মবেশ ধরে থাকতাম যাতে তোমাকে সত্যিটা বোঝাতে পারি, কিন্তু আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। আয়াত এই কথা শোনার পর নিশানের গালে 2 হাত রেখে তাকে নিজের কাছে নিয়ে এসে বলল, নিশান, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? তোমার জন্য কতদিন থেকে অপেক্ষা করছি। বিশ্বাস করো, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়াত তখন তার আম্মুর দিকে তাকিয়ে আছে। আয়াতের অনেক কষ্ট হচ্ছে। আয়াত তখন তার আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, তুমি নিশানকে বোঝাও না, আমি তাকে এছাড়া বাঁচবো না। কেন এরকম করছে? আয়াতের আম্মু কোনো কথা বলছে না। তখন নিশান আয়াতের কাছে আসলো, এসে আয়াতকে জড়িয়ে ধরলো। আয়াত এই বুকে মাথা রাখার জন্য কত দিন অপেক্ষা করেছে, কত রাত কান্না করেছে, তার হিসেব নেই। বাবা বাসায় আছেন, চলো আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব। আন্টি, আপনিও চলেন। আমার অনেক লজ্জা লাগছিল আঙ্কেলের কাছে যেতে, কারণ তার সাথে আমি অন্যায় করেছি। তাকে অনেক অপমান করেছি না জেনে না বুঝে। জানি না তিনি আমাকে ক্ষমা করবেন কিনা, তবে দরকার হয় আমি তার পায়ে ধরে বসে থাকবো। বাসায় পৌঁছার পর কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল রিয়া আপু। তিনি এসে আমাকে জড়িয়ে ধরলেন যেন কিছুই হয়নি, আগের মতো সবকিছু আছে। তার সাথে কথা বলা শেষ করে ভিতরে যেতেই দেখতে পেলাম আঙ্কেল বসে আছেন। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি আমার দিকে একটু তাকালেন, এরপর আবার নিচের দিকে তাকালেন। আমি তখন আঙ্কেলের সামনে বসে তার পা ধরে বললাম, ওই আঙ্কেল, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি তো তোমার মেয়ের মতোই, ভুল করে ফেলেছি। তুমি কি আমাকে ক্ষমা করবে না? ওই লোকটা আমাকে ভুল বুঝেছিল। আমার মাথা ঠিক ছিল না, বাবার জন্য অনেক কান্না করছিলাম। তখন তোমাকে ভুল বুঝে অনেক কথা বলে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আঙ্কেল আমার দিকে তাকালেন। আমার অনেক ভয় করছিল। আঙ্কেল আমার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বললেন, যদি আমাকে বাবা বলে ডাকতে পারিস, আমার এই পাগল বিয়ে করতে পারিস, তাহলে আমি তোকে ক্ষমা করব, না হলে কোনোদিন ক্ষমা করব না। এই কথা শোনার পরে আমি তার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমার অনেক অস্বস্তি হচ্ছিল তাকে জড়িয়ে ধরতে। এতদিনের সব কিছু জেনেও কিভাবে এত সহজে ভুলে গেলেন সেটা বুঝতে পারলাম না। কান্না করে তাকে বললাম, বাবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন এরকম কাজ করব না, না বুঝে কোনোদিন তোমাকে কোনো কথা বলবো না। কোনো কথা শুনতে চাই না। আজকে আমি আমার ছেলের সাথে তোর বিয়ে দিতে চাই। আজকেই আমি তোকে আমার ঘরে নিয়ে আসতে চাই। কে বেআইন? আপনার কোনো আপত্তি আছে? না ভাইজান, আপনি যখন বলছেন আজকে, তাহলে আজকেই হবে। আপনি যেটা বলবেন সেটাই। একটা কথা শুনে রাখবেন বেআইন, বিয়ের পর কিন্তু এখানে থাকতে হবে। এখান থেকে যাওয়ার কোনো প্ল্যান যদি করেন তাহলে কিন্তু মেনে নিব না। এখানে থাকতে হবে দুজনকে। এই দুষ্টু নিশান, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ছোটবেলার খেলার সাথে নিশানকে চাই, তার থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। তখন নিশান তাকে বলল, দৌড়ো, এসব কথা বাদ দাও তো। যা হবার তা হয়ে গেছে, এখন সামনের দিন নিয়ে চিন্তা করো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে চিনতে পারোনি একটাবারের জন্য? আমার বারবার মনে হতো তুমি নিশান, কিন্তু তখন তুমি এমন একটা অভিনয় করতে আমার মাথা ঘুরে যেত। তবে আমি যে আবার আমার নিশানকে পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। শুধু নিশানকে পেলেই তো হবে না, নিশানের জন্য নতুন করে আরো একটা নিশান নিয়ে আসতে হবে তো।
তখন আয়াত লজ্জায় নিশানের বুকে মাথা লুকালো। নিশানও পরম আবেশে তার প্রিয়তমাকে জড়িয়ে ধরল। আয়াত নিশানের বুকে মাথা দিয়ে শান্তি খুঁজে নিল। এভাবেই তারা যেন সারা জীবন চলতে পারে এই প্রার্থনা করবেন।